হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? অনেক দিন পর আমি আমার ইউটিউব চ্যানেলটা আবার চালু করলাম। দীর্ঘদিন বিভিন্ন ঝামেলার কারণে আসলে আমি আমার ভিডিও আপলোড করতে পারি নাই। প্রথমেই আমি সেই জন্য সবার কাছে সরি বলে নিচ্ছি। আসলে আমি আপনাদের মাঝে ছিলাম না, এটা ভাবতে আমারও কষ্ট লাগে। তাই চিন্তা করলাম যে আবার ফিরে আসবো এবং ফিরে আসলাম। আশা করি এখন থেকে নিয়মিত আমার ভিডিও পাবেন এবং আপনাদের যে কোয়েশ্চেন, যে বিশেষ করে ক্লায়েন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা আপনারা আমাকে ওভার ফোনে অথবা যে কোনো সমস্যা আমাকে মেসেজ করবেন। আমি সেই সমস্যা নিয়ে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আসব। আসেন তাহলে আজকের এপিসোডটা দেখি। আসলে আমার অনেকগুলো এপিসোডেই ইউটিউব চ্যানেলে গেছে, বাট সবচেয়ে বেশি কষ্ট লাগে তখনই যখন দেখি এই চ্যানেলের বিভিন্ন এপিসোডে অনেকে আপনারা ব্যাড কমেন্টস করেন। আর সবচেয়ে বড় কথা, যখন হাউজিং কোম্পানিগুলোর মালিকদের সাথে কথা বলি তখন দেখি অনেকে বলে সেল ফল করছে, সেল হচ্ছে না। অথচ এই 18 কোটি লোকের দেশে আমার মনে হয় এখন 10 থেকে 8 কোটি লোকেই অনেক সম্পদশালী। এই সম্পদশালী লোকেরা কিন্তু প্রতিনিয়ত তাদের সম্পদ বাড়াচ্ছে। কেউ অ্যাপার্টমেন্ট প্রজেক্ট কিনছে, কেউ ল্যান্ড প্রজেক্ট কিনছে, আবার কেউ দেখা যাচ্ছে হোটেল প্রজেক্ট কিনছে। আমাদের দেশে কিন্তু এখন একটা নতুন ট্রেন্ড আসছে, সেটা হচ্ছে সম্পদের ভিতরে হোটেল প্রজেক্ট কিনে বা হোটেলের মালিকানা কিনে, বিশেষ করে হোটেলের রুম, হোটেলের হাফ রুম, হোটেলের স্কোয়ার ফিট এবং রিসোর্টের স্কোয়ার ফিট কিনে অনেকে কিন্তু তাদের ইনভেস্টমেন্টটা শক্তিশালী করছে। বিশেষ করে মানুষ এখন ব্যাংকে টাকা না জমিয়ে কিন্তু বিভিন্নখানে ইনভেস্ট করছে। তো এই মালিকদের সাথে যখন কথা বলি তখন অনেকে বলে যে ব্যবসা মন্দা যাচ্ছে, কিন্তু আমি জানি যে অনেক লোক ইনভেস্ট করছে। কিন্তু আমাদের যারা সেলস পার্সন আছে, এই সেলস পার্সনরা কিন্তু বেশিরভাগই জিরো সেলার থাকছে। এই যে জিরো সেলার থাকা, এইটা কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা আমাদের, বিশেষ করে রিয়েল এস্টেট ফার্মের জন্য। কারণ এই যুগের ছেলেমেয়েরা সবচেয়ে বড় যেই সমস্যা পড়ছে তারা হচ্ছে মোবাইলে অনেক সময় দিয়ে ফেলছে, মোবাইলে তাদের সময়টা নিয়ে ফেলছে এবং তারা অলস হয়ে যাচ্ছে। যার ফলে তারা যখন কর্মক্ষেত্রে আসে সেখানে তারা মনোযোগ দিয়ে কাজ করতে পারে না। আর মনোযোগ দিয়ে কাজ করতে পারে না বিধায় কিন্তু তারা মাস শেষে জিরো সেলার থাকে। এবং এই জিরো সেলার থাকার পিছনে আরও একটা কারণ হচ্ছে তাদের অলসতা। বিশেষ করে তারা এক্সটার্নাল করতে চায় না, ইন্টারনাল হয় না এবং ক্লায়েন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় না। আরও একটা প্রবলেম সেটা হচ্ছে ইগো প্রবলেম। হয়তো ক্লায়েন্ট রেগে কিছু কথা বলল, তারা সাথে সাথে মুড অফ হয়ে যায় বা তারা কাজের পরিবেশ হারায় ফেলে এবং দীর্ঘক্ষণ তাদের মন খারাপ থাকে। অনেকগুলা কারণ মিলে আমাদের সেলস পার্সন যারা আছে বর্তমান যুগে, এই সেলস পার্সনরা ডিমোটিভেট হয়ে থাকে। আরও কিছু কিছু কোম্পানি আছে দেখা গেছে তার ব্যবসা খারাপ, সেল হইলেও কিন্তু মালিকরা সেলস পার্সনদেরকে বেতন দিচ্ছে না সঠিক সময় বা তাদের ইনসেনটিভটা পরিশোধ করছে না। এই কারণেও কিন্তু অনেক সেলস পার্সন ডিমোটিভেট হয়ে যায়। আর এই ডিমোটিভেটের জন্যই কিন্তু অনেক সময় মালিকরা বলে যে আমার ব্যবসা মন্দা যাচ্ছে। আসলে কি রিয়েল এস্টেটের ব্যবসা মন্দা যাচ্ছে? আমি মনে করি না, রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু মন্দা যাচ্ছে না। রিয়েল এস্টেটের ব্যবসা কিন্তু ভালো। যারা ব্যবসার মতো ব্যবসা করছে তারা কিন্তু ভালো করছে। বিশেষ করে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট যদি নিয়ে পর্যায়ক্রমে উনি 1 থেকে 2 তলা করে ফেলে, সেই ক্ষেত্রে আমার জানা মতে কোথাও ফ্ল্যাট খালি থাকে না। আরেকটা জিনিস, ল্যান্ড প্রজেক্টে যদি অফিস থাকে, প্লটিং পর্যায়ে চলে আসে, সেখানেও কিন্তু ল্যান্ড প্রজেক্টে খালি থাকে না এবং প্রত্যেকটা প্লটেই কিন্তু বুকিং পর্যায়ে চলে যায়। আর যে হোটেল প্রজেক্টগুলা, অনেকে হোটেল প্রজেক্টের হোটেল স্টার্ট না করেই কিন্তু লোকজন থেকে বা ইনভেস্টরদের থেকে টাকা নেওয়া স্টার্ট করে।
এখন কথা হচ্ছে যে আপনি একটা হোটেল প্রজেক্ট করবেন, যদি সঠিকভাবে আপনি কাজ না চালিয়ে যদি আপনার হোটেল নাই থাকে, আপনি ইনভেস্টরদের থেকে যদি টাকা নেওয়া শুরু করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কতটুকু সাকসেস আসবে তা আমি জানি না। এখানে সেল হওয়ার সম্ভাবনাও ক্ষীণ। কিন্তু যারা সত্যতা এবং যারা স্বচ্ছতা নিয়ে কাজ করছে তাদের কিন্তু সেল হচ্ছেই। তো আমার যে কষ্টটা, সেই কষ্টটা হচ্ছে যখন কোনো মালিক বলেন যে আমার সেল হচ্ছে না বা আমি আমার সেল করতে পারতেছি না, এই একটা জিনিস কিন্তু খুব বেশি কষ্ট দেয়। তাই আমার এই যে আজকের পর্ব যেটা অজানা কথা, আমাদের সেলস পার্সনদের অনেক অজানা কথা থাকে। আমরা কেন সেল করতে পারি না, মালিকরা কেন আমাদেরকে সঠিকভাবে আমাদের পাওনাটা দেয় না, এগুলো নিয়েই কিন্তু অনেক দিন মন খারাপ ছিল, যার ফলে কিন্তু আমি আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। অনেকের অনেক রকম অভিযোগ আসে, অনেক মালিকরা অভিযোগ করে, অনেক সেলস পার্সন অভিযোগ করে যে স্যার আপনি আমাদের এই সমস্যাগুলো তুলে ধরেন। আবার মালিকরা বলে সেলস পার্সনরা এই কাজটা সঠিকভাবে করছে না। এই দুপক্ষেরই কিন্তু কথা চালাচালির ভিতরেই আমাদের এই রিয়েল এস্টেট ফার্মটা বা রিয়েল এস্টেট যে ইন্ডাস্ট্রিটা, শিল্পটা অনেকটা থমকে আছে। যদি আমরা সেলস পার্সন এবং মালিকরা আমাদের কাজটা সঠিকভাবে করি, তাইলে রিয়েল এস্টেটের এই শিল্পটা কিন্তু এগিয়ে যাবে খুব দ্রুত। যেমন আমরা যারা সেলস পার্সন আছি, আমরা যদি আমাদের 2-3টা কাজ সঠিকভাবে করতে পারি, বিশেষ করে ক্লায়েন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি, এক্সটার্নাল করতে পারি, ইন্টারনাল করতে পারি, তাহলে আমাদের সেল হবেই। আর যারা মালিক আছেন, আমি ওনাদেরকে বলবো, যখন আপনাদের টাকা আসবে আপনারা আপনাদের প্রজেক্টটা সঠিকভাবে স্টার্ট করেন এবং ফিনিশিং পর্যায়ে নিয়ে আসেন। দেখবেন আপনাদের সুনামও বৃদ্ধি পাবে এবং আপনাদেরও কিন্তু প্রজেক্ট একটার পর একটা আসতে থাকবে আর ব্যবসা লাভবান হতে থাকবেন। এই লাভের ভিতরেই কিন্তু সেলস পার্সনের যে দেনা পাওনা, বিশেষ করে স্যালারি, ইনসেন্টিভ এবং কনভেন্স বিল বা আদার্স ফ্যাসিলিটিগুলা, এগুলো যদি ঠিক রাখেন তাহলে আপনার কোম্পানি থেকে কখনো সেলস পার্সনও যাবে না এবং আপনার ব্যবসাও কিন্তু লাভ আর লাভ দেখবে। তাই আসুন আমরা দুই পক্ষই আমাদের কর্মটা সঠিকভাবে করি এবং এই রিয়েল এস্টেট শিল্পটাকে এগিয়ে নিয়ে যাই। আমরা যেন আমাদের এই শিল্পকে রুগ্ন শিল্প হিসাবে না দেখি, আমরা আমাদের এই শিল্পটাকে অনেক বড় শিল্প হিসাবে দেখতে হবে। তাই আমি বলবো এই শিল্প সম্পর্কে জানার জন্য অথবা এই শিল্প নিয়ে আপনারা অনেক কিছু শেখার জন্য আমার এই তাজউদ্দিন পলাশ চ্যানেলের সাথে থাকেন এবং আমার তাজউদ্দিন পলাশ পেজের সাথে থাকেন। তাহলে আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই রিয়েল এস্টেট ফার্মের মালিক আর কর্মচারীদের যে সমস্যাটা, এটা নিয়ে আমি কথা বলছিলাম। বিশেষ করে মালিকরা অনেক সময় দেখা যায় যে অনেক টাকা আসলেও স্যালারি বা ইনসেন্টিভ অথবা কনভেন্স বিলগুলো আটকিয়ে রাখে। আমি বলবো প্লিজ এই কাজটা আপনারা করবেন না, তাহলে একটা সেলস পার্সনের মনোবল ভেঙে পড়ে। আর সেলস পার্সনকে বলবো তুমি যে টাকাটা নিচ্ছ এটা হালাল করে নাও। তুমি তোমার দৈনন্দিন যে কাজ আছে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এক্সটার্নাল করা বা ইন্টারনাল করা, এই কাজগুলো তুমি সঠিকভাবে করো, দেখবা তোমার কিন্তু টাকার অভাব হবে না। সবচেয়ে বড় কথা, তোমার সম্মানের অভাব হবে না, দুটাই কিন্তু তোমার বাড়বে। আসো আমরা সবাই মিলে আমার এই চ্যানেলটাকে বড় করে তুলে ধরি। তাজউদ্দিন পলাশ যেন শুধু একটা চ্যানেল না থাকে, এই রিয়েল এস্টেট শিল্পটার জন্য যেন একটা গঠনমূলক কার্যক্রম। তাই আমরা সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করি, লাইক করি, শেয়ার করি। ধন্যবাদ।